এতদিন পরে বিদেশ থেকে ফিরেছি, এবার আমি চাই যে আমার ছেলে যতটা পারবে সময় আমার সাথেই কাটাক। তো সেই জন্য বলেছি চ গ্রামে চ, আমার সঙ্গে গ্রাম দেখবি, চাষের ক্ষেত দেখবি, পুকুর দেখবি। এই সিনটি এখন হলো। নমস্কার, 24/7 তাজা সমাচারের সমস্ত দর্শককে এবং পাঠকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। খুব ভালো থাকুন, স্টে টিউনড, অল দ্য বেস্ট। 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24/7 ताजा समाचारेর সমস্ত দর্শককে জানাবো অনেক অনেক শুভেচ্ছা। 24/7 ताजा समाचार समस्त दर्शक के जाना आंतरिक शुभेच्छा। Hi, this is मधुर भंडारकर and आप देख रहे हो 24/7 ताजा समाचार। Best wishes। সাহিত্যের সেরা সময়ে চলে এসছে নতুন গল্প অনুরাধা। আর সেই অনুরাধাতেই আমরা অভিনয় করতে দেখতে পাবো না নরেদান আদিত্য বক্সিকে। আদিত্যকে আমরা মন্টি নামে চিনি। আদিত্য, সেই পুরনো কথা কি মনে পড়ে? মন্টি, তুই ফেমাস হয়েছিলে। আচ্ছা, সেটা তো অনেক পুরনো কথা। কালা শেখ বিশ্বাস একটা হিন্দি প্রজেক্ট আমি করেছিলাম, যেটা মুখে মুখে মন্টি নামে ঘুরছো তুমি। তারপরে তো মেঘে ঢাকা তারা, পরে হচ্ছে একটা ওয়েব সিরিজ, সেটা হচ্ছে বিশা দাশগুপ্ত, যেটা মাফিয়া জি5 এ আছে। তারপর কালার্স বাংলায় যেটা আমি করেছিলাম দত্তন বোমা। তারপর মেঘে ঢাকা তারা, সেটার জন্য তুমি খুব পরিচিতি পেয়েছো। আর মেঘে ঢাকা তার জন্য আমি মানে ওটা যেহেতু খুব রিসেন্ট একটা প্রজেক্ট, তো সেটার জন্য তোমার সাথে পিতার কেমিস্ট্রিটা মানে খুব টান ছিল আর কি। বন্ডিংটা অঙ্কুর বৃন্দার জুটিটা খুবই ফেমাস, সেই জন্য আমাদের যে প্রোমোটা বেরিয়েছে সেখানে ম্যাক্সিমাম কমেন্টস এর লেখা নিচে অঙ্কুর বৃন্দার জুটি আবার ফিরে আসছে, আমরা সবাই দেখতে চাই। তো সেই ব্যাপারটা তো একটা থাকবেই, মানে কারণ আমাদের ওখানে জুটিটা বেশ হিট ছিল। এবার অনুরাধাতে তোমাকে পাবো বিজয় ক্যারেক্টারে, একটু আমাদেরকে ক্যারেক্টারের মধ্যে দিয়ে একটু নিয়ে যাও। বিজয় চরিত্রটি বেসিক্যালি কি হয়, তখনকার দিনের না, মানে যেহেতু জমিদার বাড়ির ছেলে, খুব ওয়েল টু ডু ফ্যামিলি থেকে বিলং করে, পড়াশোনা করতে গেছে বিলেতে। এবার সেখান থেকে ফেরার পর ওর মধ্যে একটা রোয়াব আছে, একটা অলওয়েজ একটা অ্যারোগেন্স বলতে পারো, এটা অ্যারোগেন্ট একটু আছে। অ্যারোগেন্ট ছেলেটা সবসময় সবাইকে একটা স্টেটাস দিয়ে জাজ করে, মানে কেউ ছোট কেউ নিচু, সেটা স্টেটাস দিয়ে জাজ করে। হয়তো সেটা পরবর্তীকালে আমরা জানি না ওর মধ্যে এই স্বভাবটা চেঞ্জ হবে কি হবে না, অনুরাধা এই স্বভাবটা চেঞ্জ করতে পারবে কি পারবে না। কিন্তু আপাতত আমরা যেভাবে দেখতে পাচ্ছি বিজয়কে, যে ও খুবই অ্যারোগেন্ট, একটু দাম্ভিক, সবসময় দম্ভ নিয়ে কথা বলে সবাইকে। তো এরকম ভাবে চরিত্রটি যাচ্ছে। এবং কিন্তু ওর যে সব থেকে সফট কর্নার, মনের যে সব থেকে কাছের জায়গা হলো যে ওর ছেলে, বিজয়ের মাহারা ছেলে, যেহেতু বউয়ের প্রতি কোনো কর্তব্য পালন করতে পারেনি, কারণ 8 বছর বিলেতে থেকেছে। সেখান থেকে থাকার পরে এখানে যখন এসেছে, তার ইতিমধ্যে বউ মারা গেছে। তো এবার এসে দেখছে মাহারা ছেলেটি বড় হয়েছে, কিন্তু সেভাবে ওকে মানে লালন পালন করা হয়নি। ওকে এখনো অনেক রকম ভাবে ট্রেন করতে হবে, শিক্ষা দিতে হবে। এবার কি করে একটা বাবা মা হারা সন্তানকে বড় করবে, কি করে ওকে যত্ন করবে, ওর যে ইমোশনস গুলো। এবার কি হয় না, আমরা তো মানে ছেলে আর পুরুষ আর মহিলার মধ্যে একটা ডিফারেন্স থাকে। একটা ছেলেকে বড় করার মধ্যে যেহেতু যে মায়ের কাছ থেকে যে স্নেহটা, সেইটা একটা বাবার কাছ থেকে ছেলেটা পাবে কি পাবে না, সেটাকে কিভাবে বাবাটা হ্যান্ডেল করবে। ছোটখাটো বিষয়ে বাবাটা রেগে যাচ্ছে, মাথা গরম করে ফেলছে। এবার ও তো এমনি দাম্ভিক প্রকৃতির। এবার ছেলেকে প্রচন্ড মন দিয়ে ভালোবাসে, মানে ছেলে মানে হৃদয়ের অর্ধেক পার্ট হচ্ছে ছেলে, কিন্তু ওই ছোট ছোট ব্যাপারে মাথা গরম করে ফেলছে। তাহলে ছেলেরই কিন্তু লাভ ইন্টারেস্ট হচ্ছে অনুরাধা, এইভাবে যাচ্ছে তো নাকি? ছেলে হচ্ছে যেমন, এবার অনুরাধা যেহেতু বাচ্চা ছেলেটিকে প্রচন্ড আদর যত্ন করছে, তো সে একটা যেহেতু মাতৃ স্নেহটা তার দিক থেকে দেখতে পাচ্ছে, তো সেখানে ছেলেটি মানে ইয়ে করেছে। কিন্তু আমি ওই যে বললাম যে আমি একটু স্টেটাস, একটু দাম্ভিক প্রকৃতি, সবাইকে বড়লোক গরিব। এবার যেহেতু ওরা জমিদারি, আমাদের একটা, সেটা আপনারা গল্প দেখলে আরো ক্লিয়ার হবে, যে একটা আমাদের অসুবিধার জায়গায় ফেলে দিয়েছে। সেখানে অনুরাধার কোনো দোষ নেই, কিন্তু আমার দিক থেকে পার্সপেক্টিভ থেকে দেখতে পাচ্ছি যে অনুরাধা পুরো ফ্যামিলি আমাদেরকে একটা অসুবিধায় ফেলে দিয়েছে ওদের জমিদারি ব্যাপার নিয়ে। তো সেইখান থেকে
ছেলেটিকে এবার ছেলেটি এবার বিজয় দেখছে যে ছেলেটি আস্তে আস্তে অনুরাধাকে মানে মায়ের মতন যে ভালোবাসাটা ওর কাছ থেকে পাচ্ছে, তো সেই দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু বিজয় সেটা পছন্দ করছে না, আবার পছন্দও করছে, মানে সেই যে ওই ডিলেমাটা, তো সেটার মধ্যেই সে আছে। এদিকে বিজয় আবার মানে সেকেন্ড বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে, সেও একটা মডার্ন গার্ল আর কি, তাই তো? হ্যাঁ, বিজয় আবার সেকেন্ড বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। এবার বিজয় কিন্তু নট শিওর সেইখানে যে ইন্ধন যোগাচ্ছে সেটা হচ্ছে যে বিজয়ের বৌদিদি। বিজয়ের বৌদি সেই ইন্ধনটা যোগাচ্ছে, কারণ বৌদির চাই ফুল প্রপার্টিটা। ওরা কি প্ল্যানিং করেছে সেটা আমি জানি না, বিজয় একদমই জানে না কি করেছে। বিজয় ভাবছে যে ঠিক আছে, যেহেতু ছেলেটির জন্য তো একটা মায়ের তো একটা জায়গা দরকার, তো সেই দিক থেকে তো সেখানে কনফিউজড, কিন্তু সেরকম মানে ও কোনো স্থির ডিসিশন নেয়নি যে ঠিক আছে আমি অনিতা মানে যার ব্যাপারে আপনি কথা বলছেন তার সঙ্গেই বিয়েটা হবে। হ্যাঁ, সেরকম কোনো কনফিউজ মানে সেরকম কোনো স্থির ডিসিশন নেই, বাট কথা চলছে আশেপাশে, এরকম একটা ব্যাপার। আর আমি যেটা জিজ্ঞেস করবো, তোমার পিতার সাথে যে বন্ডিং নিয়ে আমি কথা বলছিলাম, কতটা কম্প্যাটিবল সেটে, মানে কিভাবে মানে হাসি ঠাট্টা ইয়ার্কি দিয়ে তোমরা ম্যাচিওর করছো জিনিসটা, কেননা গল্পটা তো খুব পপুলার, মানে শরৎবাবুর এই গল্পটা খুবই পপুলার গল্প। মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এরকম গল্প করতে পারা হচ্ছে সৌভাগ্যের ব্যাপার। মানে সারা জীবন কাজের যদি 50খানা কাজ করি, তার মধ্যে কিছু কিছু কাজ যদি মানে চোখে ধরা থেকে যায়, তার মধ্যে এটা মানে মনে থেকে যাবে যে হ্যাঁ মেমোরেবল একটা কাজ। এবার পৃথা যেহেতু ওর সঙ্গে আমার আগে 1.5 বছর 6 মাসের একটা প্রজেক্ট করেছি। এবার মেগা সিরিয়ালের প্যাটার্ন তো আপনারা জানেন যে কিভাবে রোজকার দেখাশোনা, আড্ডা, হাসি, মজা সবকিছুর মধ্যে আমাদের যেতে হয়, তো সেখান থেকে ভীষণ কমফোর্টেবল একটা ব্যাপার তো আছেই। হ্যাঁ, একটা কম্প্যাটেবল ওই ব্যাপারটা রয়েছে যে সিনের মধ্যে। যে কিন্তু কি হয় জানেন তো, যে প্রত্যেকটা চরিত্র যখন আলাদা হয় না, তখন ওই ফ্লোরে গিয়ে ক্যামেরার সামনে মানুষগুলো আলাদা হয়ে যায়। তো সেইখানে একটা কমফোর্ট জোন থাকে, কিন্তু ওইখানে আমার চরিত্রটা অঙ্কুরের চরিত্র অন্যরকম ছিল, এইখানে আবার বিজয় অন্যরকম। হ্যাঁ, তো কমফোর্ট জোনটা থাকে, কিন্তু ওই চরিত্রটি যেহেতু দুজনের চরিত্রই চেঞ্জ হয়ে গেছে, তো সেখান থেকে ব্যাপারটা ডিফারেন্ট, বাট অবভিয়াসলি একটা তো কমফোর্ট জোন থাকেই। শুটিং তো স্টার্ট হয়েছে অনেকদিন, এপিসোডও শুরু হয়ে গেছে মানে মানডে থেকে আর কি, সোমবার থেকে 19 তারিখ থেকে এটা চলছে আর কি। তো কোনো রকম মানে ফানি ইনসিডেন্ট বা কোনো রকম মেমোরেবল ইনসিডেন্ট যেটা তুমি শেয়ার করতে চাইবে? হ্যাঁ, মানে মেমোরেবল ইনসিডেন্ট বলতে মজার ব্যাপার বলতে আমরা বারুইপুর রাজবাড়ি থেকে শুট করছিলাম, তো সেইখানে অনেক কিছু মানে সবাই বলছিল যে এখানে হন্টেড কিছু ব্যাপার আছে। 12টার পর আর কি, মানে কিছু রুম আছে যারা এন্ট্রি নিতে ভয় পায়। হ্যাঁ, এন্ট্রি নিতে ভয় পায়। তারপর সন্ধ্যেবেলা আমরা যখন শুট করছি, সবাই বলছে ওইদিকে যাস না, এদিক থেকে চলে আয়, ওই দিকের ঘরগুলোতে যাবি না, সবাই একসঙ্গে থাক, 6টা-7টার পরে সবাই একসঙ্গে থাকবি, সন্ধ্যা হয়ে গেলে বা দুপুরবেলা একা একা ছাদে ঘোরাফেরা করবি না। তো তাও আমি মাঝে একটু টুকটাক এদিক ওদিক ঘুরছিলাম। কালকে তো আমাকে একজন বকা দিল যে কেন যাচ্ছিস ওদিকে, যাস না। তো এরকম যেহেতু বারুইপুর রাজবাড়িতে আমরা গত মানে মোটামুটি 6-7 দিন শুট করেছি। হ্যাঁ, এই ফেব্রুয়ারি মাস থেকে শুটটা শুরু হয়েছে আমাদের, তার মধ্যে 6-7 দিন বারুইপুর রাজবাড়িতে শুট করেছে। তো সেই জায়গাটা আমার একটু খুব ভালো লেগেছে। আমার মানে এরকম হিস্টোরিক্যাল ঐতিহাসিক প্লেসেস খুব ভালো লাগে। তুমি কি কিছু ডিসকভার করতে পেরেছো, মানে সেই এরকম হন্টেড কিছু মানে মোমেন্ট বা সিকোয়েন্স? না, ডিসকভার করার জায়গায় নেই, মানে এইভাবে এত ফাস্ট শুটিং চলছে, সেরকম কোনো ব্যাপার নেই। তবে গা ছমছমে একটা ভাব তো থাকেই। তবে রাজবাড়ির এই যে মানে অনুরাধা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা, তার সাথে একটা ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড, সেখানে বারুইপুর রাজবাড়ি, সব মিলিয়ে একটা মানে একটা থ্রিল, একটা খুব সুন্দর একটা ব্যাপারের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। যেহেতু একটা ঐতিহাসিক মানে একটা চরিত্র তুমি প্লে করছো, হোয়াট কাইন্ড অফ রিসার্চ ওয়াজ ইনভলভড ইনটু ইট, মানে কি ধরনের রিসার্চ তুমি করেছো? There were some researches, যেমন ধরো আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এর আগে আমার যে স্কুলের আমাদের সিলেবাসে ছিল মহেশ বলে একটা গল্প। হ্যাঁ, এবার দেবদাস তো আমরা সবাই দেখেছি, তো কিছু কিছু আমার আইডিয়া ছিল। আর তাছাড়া যে সেই কালে যে বিলেত ফেরত যারা ছেলেরা, তাদের বিহেভিয়ার কিরকম হয়, বা তারা কিভাবে কথা বলে, তারা কিভাবে তাকায়, কিভাবে পার্সোনালিটি বা কাঁধের কিভাবে মুভমেন্ট হয়, কিভাবে হাঁটাচলা করে, সেই জিনিসগুলো আমি নোটিস করলাম হচ্ছে ইউটিউবে কিছু ভিডিও দেখে। হ্যাঁ, ইউটিউবে কিছু ভিডিওস দেখে, তো ওই বডি জেস্টার গুলো আমি গ্রহণ করার চেষ্টা করেছি। আর যেহেতু ভাষার ব্যাপারটা তো একটু অন্যরকম, হ্যাঁ ভাষাটা একটু কঠিন, হ্যাঁ এবার সেই ভাষার ব্যাপারটা আমি আস্তে আস্তে স্ক্রিপ্ট দেখে পড়ার চেষ্টা করেছি। আর প্রথমে যখন আমি এই রোলটার জন্য আমাকে সিলেক্ট করা হয়েছিল, তখন আমি যে গল্পটা সেটা
ইউটিউব দেখে পুরো গল্পটা আমি শুনেছিলাম। আর সুমন বাবুর তরফ থেকে কি রকম ইনপুট তোমাকে দেওয়া ছিল? মানে স্যার মানে অসাধারণ অসাধারণ, মানে তুমি বিশ্বাস করবে না, ফার্স্ট এপিসোড দেখে আমি স্যারকে থ্যাংক ইউ স্যার বলে পাঠিয়েছি। মানে ফার্স্ট এপিসোডের রেসপন্স এবং ফার্স্ট এপিসোড এত সুন্দর, এবং উনি মানে কি বলবো, এত পরিশ্রম করে এত ডেডিকেশনের সাথে মানে এই যে একটা কাজ কেউ করতে পারে, মানে উফ, মানে আমি মানে এটা যদি আপনারা না বিটিএস দেখেন বা না এসে শুট করেন, এটা আমি বলে বোঝাতে পারবো না। মানে প্রত্যেকটা এই যে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে ইচ অ্যান্ড এভরি, যতক্ষণ না ওই ব্যাপারটা উনি পাচ্ছেন ওই শট থেকে, ততক্ষণ উনি শট ওকে করবেন না, ঠিক আছে? রোদ হোক, গরম হোক, সবকিছু হোক, উনি মানে যে পরিশ্রম দিয়ে প্রজেক্টটিতে মানে দাঁড় করানোর চেষ্টা করছেন, সেটা মানে অনস্বীকার্য, অসাধারণ, মানে অসাধারণ। জাস্ট উনি আমাকে সবসময় যে কোনো ভাষা এদিক থেকে ওদিক হলে বা কোনো এক্সপ্রেশন বা কোনো বডি মুভমেন্ট যেটা, হ্যাঁ, তো সেই দিক থেকে প্রত্যেকটা সময় কোনো কিছুতেই যদি ওনার মনে হয় যে এটা হচ্ছে না, তাহলে পরিষ্কার উনি সেটা আমাকে বুঝিয়ে দেন, এবং সবাইকে সে বুঝিয়ে, এবং ইচ অ্যান্ড এভরি শট মিনিংফুল, এবং এত সুন্দরভাবে আমরা প্রজেক্টটা উনি নিয়ে চলেছেন। তো সিরিয়াসলি কমেন্ডেবল। লাস্ট যেটা জিজ্ঞেস করবো যে মানে আজকে কি শুট তুমি করলে বা কি চলছে, কোন সিকোয়েন্সটা চলছে আজকে? হ্যাঁ, তো আমি এই যে আপনাদের কিছুক্ষণ আগে বলছিলাম যে কুমারকে নিয়ে, তো কুমার হচ্ছে আমার ছেলে, তো কুমারকে নিয়ে গল্পটা এবার ওই যে বারুইপুর রাজবাড়ি, সেইখানে আমরা শুট করছি হচ্ছে ওই গল্পের একটা প্রেক্ষাপট অনুরাধা যেখানে আছে, যেই জমিদারি ব্যাপারটা নিয়ে ঝামেলাটা শুরু হচ্ছে, তো সেইখানে সেই গ্রামে কুমার যাবে। হ্যাঁ হ্যাঁ, এবার কুমার যাবে, কুমারকে আমিই বলেছি, মানে আমি ওই জমিদারিটা দখল করতে যাচ্ছি, তো আমি কুমারকে বলেছি যে চলো, কারণ আমি এতদিন পরে বিদেশ থেকে ফিরেছি, এবার আমি চাই যে আমার ছেলে যতটা পারবে সময় আমার সাথেই কাটাক, তো সেই জন্য বলেছি চ গ্রামে, চ আমার সঙ্গে, গ্রাম দেখবি, চাষের ক্ষেত দেখবি, পুকুর দেখবি, এই সিনটি এখন হলো। তো এইভাবে আমি ওকে গ্রামে নিয়ে যেতে চাইছি। তো সেটা খুব ইন্টারেস্টিং যে আমি জানবো, মানে আমি মানে লাস্টে এরকম ডিসাইড হবে যে আমি ওকে বলবো যে তুই গ্রামে যাবি না, কিন্তু তারপর খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, সেটা আপনাদের দেখতে হবে সবাইকে। হ্যাঁ, যে ও কিভাবে টুইস্ট ও গ্রামে আসবে, কিভাবে অনুরাধা ওকে আস্তে 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 মাতৃ স্নেহটা দেবে, কিভাবে আমি যে দাম্ভিক, আমার যে অহংকার, এটা আস্তে আস্তে অহংকারের পতন হবে। হ্যাঁ, যে ওরা হয়তো গরিব, ওরা হয়তো সেরকম ক্লাসি নয়, কিন্তু তাও ওদের যে ভালোবাসাটা, হ্যাঁ, সেইটা দিয়ে আমার যে অহংকার, যে দম্ভ, সেটা চূর্ণ হয়, আমি আস্তে আস্তে ভাঙবো, সেই ব্যাপারটা মানে খুব ভালো লেখা, মানে জাস্ট অসাধারণ। উনি এত বছর আগে লিখে গেছেন, কিন্তু মানে রিয়েল লাইফে এখনো যদি এটাকে রিলেটেবল, এত রিলেটেবল সমসাময়িক, অসাধারণ অসাধারণ। তো বন্ধুরা, আদিত্য যেটা বললো টুইস্ট অ্যান্ড টার্ন দেখার জন্য আপনাকে আকাশ আটের পর্দায় চোখ রাখতে হবে, সোম থেকে শনি ঠিক সন্ধ্যে 7:30। ভালো থাকবেন, আবার দেখা হবে। থ্যাংক ইউ। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। 24x7 তাজা সমাচারের সকল দর্শকদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।